পরিচয় শনাক্তের জন্য আমরা চেষ্টা করি। তো অনলাইনে এবং বিভিন্ন জায়গায় তথ্য উপাত্ত সংগ্রহ করে আমরা একটা পর্যায়ে তার পরিচয় শনাক্ত করতে পারি। আমরা জানতে পারি তার নাম হচ্ছে রবিউল ইসলাম। এটা একদম অল্প বয়সী একটা ছেলে, ইয়াং ছেলে, বয়স 15 হবে, হয়তো 15-16 এরকম। তো এই ছেলেটার গলা কাটা লাশ কেন হতে পারে, পরে যখন আমরা পরিচয়টা জানতে পারলাম তখন জানলাম যে সে অটো রিকশার ড্রাইভার। তখন আমরা জানতে পারলাম যে অটো রিকশাটা সে চালিয়ে এসেছিল এবং অটো রিকশাটা ছিনতাই হয়ে গিয়েছে। তো ধারণা করলাম যে এই অটো রিকশা ছিনতাইয়ের জন্যই হয়তো সে হত্যা হয়েছে। এবং আরও একটা বিষয় জানলাম যে এই অটো রিকশার ড্রাইভার সে কোনো মোবাইল ফোন ব্যবহার করতো না, এবং তাৎক্ষণিকভাবে আমাদের কাছে আর তেমন কোনো ক্লু ছিল না। আমরা জায়গাটা পর্যবেক্ষণ করে একটা ধারণা পেলাম যে এখান থেকে যদি অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায় তাহলে কোন দিকে যেতে পারে। রাস্তাগুলো তো অবশ্যই ইউজ করবে, সেই রাস্তাগুলো কোন দিক হতে পারে। যেহেতু আমাদের কাছে অন্য কোনো ক্লু নেই, আমরা চেষ্টা করলাম যে এই অটোরিকশাটাই উদ্ধার করার জন্য আমরা কৌশলগুলো অবলম্বন করলাম। ধারণা করলাম যে এই দিকে যেতে পারে, সম্ভাব্য যে সকল দিকে অটোরিকশা যেতে পারে সেই সকল দিকগুলোতে শনাক্ত করে আমরা 7টা অটোরিকশার গ্যারেজকে আমরা চিহ্নিত করলাম যে সম্ভাব্য এগুলো থেকে হয়তো কোনো চুরির ঘটনা অনেক সময় দেখা যায় গ্যারেজগুলোতে নিয়ে রাখে, এটার সাথে সম্পৃক্ততা থাকতে পারে। আমরা সেগুলো যাচাইয়ের জন্য পর্যবেক্ষণ বাড়ালাম। তো একটা পর্যায়ে এই সংখ্যাটা আমরা যাচাই করে করে আরও কমিয়ে আনলাম। 3টা গ্যারেজের উপরে বিশেষভাবে নজরদারি করলাম। আমরা জিনিসটা বিক্রি হয়ে গিয়েছে, আমরা হাতে না পাওয়া পর্যন্ত আমরা তো কাউকে অপরাধী শনাক্ত করতে পারি না। এই জন্য আমরা একটু ওয়েট করলাম, এবং বিশেষ করে এই গাড়িটা ছিল ভাড়া করা গাড়ি। ভিকটিম রবিউল সেটা ভাড়া করে চালাতো। এই ভাড়া করা গাড়িটা মালিক যে, ওই মালিক পক্ষ যারা গাড়িটাকে ভালোভাবে চিনে, এই ধরনের লোকজনকে আমরা সোর্স নিয়োগ করলাম। অপরাধীরা আরও বেশি চালাক। আপনারা জানেন যে তারা কিন্তু, আমরা যখন গাড়িটা উদ্ধার করেছি তখন আমরা জানলাম যে আসলে এই গাড়িটার রং এবং এটার প্যাটার্ন সব পাল্টে ফেলেছিল, যাতে করে হঠাৎ করে কেউ শনাক্ত করতে না পারে। এমনকি মালিক পক্ষ দেখলেও অনেক সময় সে হয়তো সন্দেহের ভিতর পড়বে, হইতে পারে যে এরকম এটা তার গাড়ি। যেহেতু কালার চেঞ্জ হয়ে গেছে, প্যাটার্ন চেঞ্জ করছে, কিছু কিছু পার্টস চেঞ্জ করছে, এরকম অবস্থা। তো যাই হোক, আমরা এই ধরনের সোর্স নিয়োগের ফলে, মালিক পক্ষ থেকে এবং পরিচিত লোকজন সোর্স নিয়োগের ফলে একটা পর্যায়ে আমরা জানলাম যে এই ধরনের একটা সম্ভব একটা গাড়ি একটা রোডে দেখা গেছে। তখন আমরা ওই রোডের যতগুলা সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরাগুলো, এটা কিন্তু অনেকদিন পরের ঘটনা, সিসি ক্যামেরাগুলো আমরা যাচাই করলাম। সিসি ক্যামেরা যাচাই করার পরে একটা পর্যায়ে ওই গাড়িটা আমরা আসলে ধারণা করলাম যে এই গাড়িটা হতে পারে, এবং ওই গাড়িতে তখন যে ড্রাইভার ছিল তাকে আমরা শনাক্ত করি। এই ড্রাইভারকে আমরা শনাক্ত করে একটা পর্যায়ে ড্রাইভারকে আমরা তাকে বাসা থেকে অ্যারেস্ট করি, এবং ড্রাইভারের দেওয়া তথ্য মতে আমরা একটা গ্যারেজ থেকে ওই গাড়িটা আমরা উদ্ধার করি। একটা পর্যায়ে আমরা এদেরকে যাচাই করা, এবং প্রথম যে নাহিদকে আমরা পেয়েছিলাম, নাহিদকে আমরা রিমান্ডে আনলে ব্যাপক জিজ্ঞাসাবাদের একটা পর্যায়ে সে কিন্তু কার কাছ থেকে এই গাড়িটা পেয়েছিল এই গাড়িটার সম্পর্কে তথ্য দেয়। মানে গাড়িটা যে কিলার গ্রুপের তথ্য আমরা সেকেন্ড স্টেপে পাই। প্রথমত কিন্তু আমরা কোনো কিলার গ্রুপের কোনো তথ্য পাচ্ছিলাম না। তো সেকেন্ড স্টেপে আমরা কিলার গ্রুপের তথ্য পাই, এবং সেখানে আমরা অমি, হাসিব এবং নিহাল নামে আমরা তিনজনের কথা আসে, যারা এই গাড়িটা নিয়ে এসেছিল, বিক্রয়ের জন্য নিয়ে এসেছিল। তখন আমরা অমি, হাসিব এবং নিহালকে অ্যারেস্ট করার জন্য বিভিন্ন উদ্যোগ নেই, এবং নরসিংদীর বিভিন্ন জায়গা, নারায়ণগঞ্জ, গাজীপুর,
ভৈরব, কিশোরগঞ্জ, আমরা বিভিন্ন জায়গায় একাধিক টিম আমাদের অভিযান পরিচালনা করা হয়। তো একটা পর্যায়ে আমরা অবি এবং হাসিবকেও অ্যারেস্ট করতে পারি এবং তারা অমি এবং হাসিব সহ গাড়ি সংরক্ষণ, ক্রয় বিক্রয়, রং পরিবর্তন, মোট 5 জন যারা এই কাজের সাথে জড়িত ছিল, তারা 5 জন 164 আমাদের স্বীকারোক্তি করে কোর্টে গিয়ে নিজেদেরকে জড়িয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তাদের দেওয়া স্বীকারোক্তি মতে আমরা জানতে পারি যে মূলত এই ঘটনাটা অমি, হাসিব, নিহাল এদের মাদকের টাকা এবং জুয়ার টাকা, অনলাইন জুয়া খেলতো তারা, এই জুয়ার টাকা সংগ্রহের জন্য তারা এই ছিনতাইয়ের পরিকল্পনা করে এবং এই ছিনতাইয়ের পরিকল্পনার একটা পর্যায়ে সহজ সরল এবং এই যে ভিকটিম রবিউল, তাকে তারা চিনতো। প্রথমে তারা টার্গেট করে রবিউলের এইটা ছিনতাই করলে ও সহজ ছেলে, সরল ছেলে, ওরা একটা জায়গায় নিয়ে ওকে আমরা যদি মার্ডার করে ফেলি বা হত্যা করে ফেলি এবং অটোরা ছিনতাই করে, ও তেমন প্রতিবাদ করতে পারবে না। এবং ছেলেটা একদম হ্যাংলা পাতলা, যে একে আমরা সহজভাবে আমরা ইয়ে করতে পারবো, কাবু করতে পারবো। সেইভাবে একটা পরিকল্পনা নিয়ে তারা এই কাজটা শুরু করে এবং যেদিনকে ঘটনাটা ঘটে 29/10/2023 তারিখে, সেদিনকে তারা বিকাল 2টার সময় ভিকটিম রবিউলকে প্রথম রাস্তায় পেয়ে বলে যে তুমি বিকাল 4টার সময় একটা জায়গায় আসতে বলে, একজন আসামি বাড়ির সামনে আসতে বলে যে ওইখানে আসবা, আমরা বিকাল 4টা একটু ঘুরতে যাব বন্ধু বান্ধব নিয়ে। ঠিক সেই অনুযায়ী ভিকটিম ওখানে 4টার সময় যায় এবং ভিকটিমকে নিয়ে আসামিরা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে। একটা পর্যায়ে নির্জন একটা রোডে নিয়ে যায়, সাতপাকিয়া, যেখানে যে পয়েন্টটায় তাকে হত্যা করা হয়েছে সেই এলাকায় নিয়ে যাওয়ার পর ওখানেও তারা কিছুক্ষণ আড্ডা দেয়, কথাবার্তা বলে এবং একটা পর্যায়ে যে ড্রাইভার রবিউলের পাশে একজন বসে, বাকি 2 জন পিছনে বসে এবং তারা তাদের কাছে লুকানো যে চাপাতি বের করে 2 জনে জড়ায় ধরে জাপটে ধরে এবং একজন গলায় বেপরোয়াভাবে কুপিয়ে খুব অল্পক্ষণের মধ্যেই তাৎক্ষণিকভাবে সে মারা যায়, ভিকটিম মারা যায়। এবং ভিকটিম মারা যাওয়ার পরপরই তাকে পাশেই ধান খেতে ফেলে দিয়ে তারা গাড়িটা ছিনতাই করে নিয়ে যায়। এই মামলায় আমরা 3 জন কিলার ছিল এবং আমরা 2 জনকে 164 করিয়েছি, গ্রেপ্তার করেছি এবং 164 করিয়েছি।